এটা মূলত যশোর বোর্ড 23 যশোর বোর্ড 23 আসছিল। তো যশোর বোর্ড 23 এর মধ্যে আপনাকে 3 নাম্বারের মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ দুটো দেওয়া আছে, কিন্তু মাঝখানে মাঝখানে কিছু কিছু খালি জায়গা আছে। গ নাম্বারে বলা হচ্ছে যে খালি করো উপযুক্ত তথ্য বসিয়ে সূচিটি পূর্ণ করো। সূচিটাকে আমরা পূর্ণ করবো এখন। তো সেক্ষেত্রে আপনাকে মোট উপযোগ দেওয়া আছে 10, প্রান্তিক উপযোগ দেওয়া আছে 10। আমরা জানি মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা হয়। মোট উপযোগের প্রথম মানটা বসিয়ে প্রান্তিক উপযোগ আহ নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে করে বের করা হয়। কিন্তু এখানে মোট উপযোগের প্রথম মান আছে, দ্বিতীয় মান কিন্তু দেওয়া নেই। তাহলে দ্বিতীয় মান আমরা কিভাবে পাবো? আমরা প্রান্তিক উপযোগ কিভাবে পাই? নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে তো দ্বিতীয় মানটা পাবো, তাই না? তাহলে এখন আমরা কি করব? এটার সাথে এটাকে যোগ করে দিব, যোগ করলে আমরা পাবো 18। অর্থাৎ আমরা মান পাচ্ছি 10-এর সাথে যদি 8-কে যোগ করি তাহলে আমরা পাই কত? 18। 18 হচ্ছে আমাদের দ্বিতীয় মান। আমি একটু বাংলায় লিখলাম বোঝার জন্য। তারপরে তৃতীয় মান আমাদেরকে আবার এখানে 24 দেওয়া আছে, কিন্তু 3 নাম্বারে আপনার প্রান্তিক উপযোগের জায়গায় খালি আছে। তো প্রান্তিক উপযোগ কিভাবে বলছিলাম? নিচেরটা থেকে উপরটা বিয়োগ করতে হয়। তাহলে 24 থেকে যদি 18 বিয়োগ করেন, আপনি এখানে খালি ঘরে কত পাচ্ছেন? 6 পাবেন। ওকে। তারপর আবার মোট উপযোগে আবার পরের মানটা খালি আছে। তাহলে মোট উপযোগের জন্য আমরা কি করব? কোনায় কোনায় যোগ করব। তাহলে 24-এর সাথে যদি আপনি 4 যোগ করেন, আপনি পাবেন 28। ওকে। তারপর আবার প্রান্তিক উপযোগের মান, তাহলে 30 থেকে যদি আপনি 28 বিয়োগ করেন তখন পাচ্ছেন আপনি কত? 2। আবার 30-এর সাথে যদি আপনি শূন্যকে যোগ করেন তখন আপনি 30 পাবেন। এইভাবে পুরোটাই আপনি ভরাট করে নিতে পারবেন। ওকে। তারপর দ্বিতীয়ত আপনাকে ঘ নাম্বারে বলা হচ্ছে উদ্দীপকের তথ্যের আলোকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো, এটা আমি আরেকটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, তাই আমি এই ভিডিওতে আর লং করবো না। ওই ভিডিওটা একটু দেখে নিবেন যারা দেখেন নাই, তাহলে আপনি অনায়াসে এটা করতে পারবেন এবং ব্যাখ্যা সহ দেওয়া আছে। সম্পর্ক বললে একই চিত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ আঁকতে হয়। এই তথ্যের ভিত্তিতে আপনি ওখান থেকে একটু দেখে নিবেন। এটা যদি আমি পারি তাহলে আই লিঙ্কে দিয়ে দিব, না হলে আপনি চ্যানেলের মধ্যে একটু ঢুকে দেখবেন, ওখানে পেয়ে যাবেন মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্কের চিত্র। ওকে। তাহলে এবার আসুন আমি 4 নাম্বারে যাই। 4 নাম্বারে আপনাকে বলা হচ্ছে হাসান সাহেব বাজার থেকে নিম্নরূপ চাহিদা সূচি এক্স ও ওয়াই দ্রব্য ক্রয় করে। দাম দেওয়া আছে, চাহিদার পরিমাণ দেওয়া আছে, এবং অর্থাৎ একটা হলো এক্স দ্রব্যের চাহিদা পরিমাণ এবং আরেকটা হলো ওয়াই দ্রব্যের চাহিদা পরিমাণ, দুইটাই কিন্তু চাহিদা। ওকে। আপনাকে গ নাম্বারে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করো। এখন আপনি চাহিদা রেখা যদি আঁকতে চান কি দ্রব্যের? এক্স দ্রব্যের। তাহলে এক্স দ্রব্যের আপনার দাম দেওয়া আছে 10, অর্থাৎ 10 এবং 15 এটা হচ্ছে এক্স দ্রব্যের জন্য এবং ওয়াই দ্রব্যের জন্য, দুইটার জন্যই কিন্তু এটা। এবং আমরা আঁকবো এক্স দ্রব্যের পরিমাণ দ্বারা। সো আমি এখানে শর্টকাট একটু দেখিয়ে দিই, আপনি নিজে আঁকতে পারবেন তখন। এখানে একটা নিলাম আমি মান, আর একটা নিলাম আমি লম্ব অক্ষ, এবং আরেকটা নিলাম ভূমি অক্ষ। আমরা জানি আমরা লম্ব অক্ষে সবসময় কি বসাই? লম্ব অক্ষে আমরা বসাবো দাম এবং ভূমি অক্ষে দিব পরিমাণ। তো এখানের মধ্যে এবার জিরো অক্ষ দিলাম। তাহলে দাম হচ্ছে আমার 10 এবং 20। তো আমি প্রথমে 10 নিব, সবসময় ছোটটা আগে। তারপরেরটা হলো 15, 10 এবং 15। তারপর আপনাকে পরিমাণ দেওয়া আছে 40 এবং 120। তো আমরা যেহেতু সমানভাবে আছে ওইভাবে নিয়ে নিব 40 এবং 120। আপনি 120 কিন্তু আগে বসাতে পারবেন না, এই জায়গায় অনেকে ভুল করেন। সবসময় ছোট থেকে যেতে হবে। এখানেও সেম ছোট থেকে 10 থেকে 15 হয়েছে, এখানেও আপনার ছোট থেকে, অর্থাৎ ছোটটা আগে লিখতে হবে, তাও বড়টা। যদি আপনি বড়টা আগে লিখেন তাহলে কিন্তু এটা চাহিদা রেখা হবে না। তাহলে 10-এর সাথে কার সম্পর্ক? 120। আমরা এখন 10-এর সাথে 120-এ কানেক্ট করব। তারপর 15-এর সাথে সম্পর্ক 40, 15 থেকে 40। এবার আমরা দাগটা দিয়ে দিব, এটা হলো আমাদের মোট চাহিদা রেখা। এখানে লিখবো আমরা ডি এবং ডি প্রাইম, আর এটা হলো এ এবং বি। ওকে। তো এবার এখান থেকে আপনি ব্যাখ্যা দিতে হবে, একটা 2 লাইনের ব্যাখ্যাটা আপনি কিভাবে লিখবেন আমি বলি। চিত্রের লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে পরিমাণ নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়
দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলে, দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে যদি 15 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ 120 একক থেকে হ্রাস পেয়ে 40 একক হয়। অতএব দেখা যায় দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। ওকে, এভাবে শেষ এটা। এরপর আসুন, আপনাকে ঘ নম্বরে বলেছে এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্যের মধ্যে কোনটি চাহিদা স্থিতিস্থাপক ব্যাখ্যা করো। কোনটি চাহিদা স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক আমরা এখন কাজ করব, কাজ করে তারপর ব্যাখ্যা দিতে হবে। এটা একটু লং প্রসেস, আমি এটা সরাসরি হাতে কলমে করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের এক্স দ্রব্যের আমরা স্থিতিস্থাপকতা বের করব। আমাদের দাম দেওয়া আছে, এক্স দ্রব্যের দাম, প্রথম দাম দেওয়া ছিল, আমরা ঘ নাম্বারটা কাজ শুরু করার সময় প্রথমে এক্স দ্রব্যের দাম পি সমান দেওয়া আছে 10 এবং পি ওয়ান সমান দেওয়া আছে 15। এখান থেকে আমাদের একটা ডেল পি বাই করতে হবে। ডেল পি সূত্র হচ্ছে, অর্থাৎ এটা স্থিতিস্থাপকতার সময় করা হয়, পি ওয়ান মাইনাস পি। তাহলে 15 মাইনাস 10 সমান 5। আবার আবার এক্স দ্রব্যের পরিমাণ, এক্স দ্রব্যের পরিমাণ, পরিমাণের জন্য আমাদেরকে এখানে দেওয়া আছে পরিমাণ 120 এবং 40। তো আমরা লিখব কিউ, কিউ সমান হলো 120 এবং কিউ ওয়ান সমান হলো 40। তাহলে 40ই তো আছে না, 40ই আছে। তাহলে আমরা এবার ডেল কিউ বের করব। ডেল কিউ হলো কিউ ওয়ান মাইনাস কিউ, তার 40 বিয়োগ 120 সমান আমরা পাচ্ছি কত, -80। এবার আমরা স্থিতিস্থাপকতার কাজ করব। তাহলে আমরা এখন আমরা জানি দিয়ে লিখব, আমরা জানি ই ডি অর্থাৎ ইলাস্টিসিটি অফ ডিমান্ড অফ এক্স, এক্স দ্রব্যের। তাহলে এখানে আমরা উপরে দিব ডেল কিউ বাই কিউ, এটা হলো সূত্র, আবার ডেল পি বাই পি। তাহলে ডেল কিউ এর মান আমরা কত পেলাম, আমরা ডেল কিউ এর মান পেলাম -80, আর শুধু কিউ এর মান পেলাম 120। তারপরে ডেল পি এর মান, ডেল পি এর মান পেলাম 5, শুধু পি এর মান হচ্ছে 10, 5 এবং 10। তাহলে এবার আপনি উপরের রাশিটাকে আগে ধরেন, তারপরে এই যে ভাগ, ভাগটাকে আমি গুণ দিব, তাহলে এটা উল্টে যাবে। তা 10 নিচে ছিল, সেটা উপরে, এটা নিচে। আমরা কত পাই, তাহলে এটা দিয়ে যদি এটারে কাটি 2, আবার 2 দ্বারা যদি এটা কাটি তাহলে কত পাই, 60। ওকে, দেখুন এটা দিয়ে এটা যদি কাটি 2, আপনি কাটাকাটি করবেন না, ক্যালকুলেটর দিয়ে করে নেবেন। 60, তারপরে 0 0 যদি কাটি এবং 2 দ্বারা যদি এটা কাটি 3, 2 দ্বারা যদি এটা কাটি 4। তাহলে এখন আমরা 4 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত বের হবে আমাদের, মেবি 1.33। এই টাইপ সিরিজ বের হবে। তারপর এবার আমরা করব ওয়াই দ্রব্যের। আমরা লিখবো আবার ওয়াই দ্রব্যের, ওয়াই দ্রব্যের দাম, দাম সেমই থাকবে। ওয়াই দ্রব্যের দাম পি সমান, পি সমান হলো 10 এবং পি ওয়ান দেওয়া ছিল 15। তাহলে এখান থেকে আমরা সেম ভাবে আবার ডেল পি বের করবো। ডেল পি সূত্র হচ্ছে পি ওয়ান মাইনাস পি। তাহলে 15 মাইনাস 10 সমান 5। আবার একই রকম ভাবে আমরা কিউ, কিউর মান হচ্ছে আমাদেরকে দেখতে হবে ওয়াই 100 এবং 90, 100 এবং 90, 100 এবং কিউ ওয়ান হচ্ছে 90। সো এখান থেকে যদি আমরা ডেল কিউ মান বের করি, কিউ ওয়ান মাইনাস কিউ 90 বিয়োগ 100 সমান -10। তো এবার আমরা জানি, আমরা জানি ইডি অফ ওয়াই দ্রব্য, ডেল
কিউ বাই কিউ স্থিতিস্থাপকতার সূত্র ডেল পি বাই পি। তাহলে ডেল কিউর মান হচ্ছে -10, শুধু কিউর মান হলো 100। আবার ডেল পি এর মান হচ্ছে 5, শুধু পি এর মান হলো 10। তাহলে এবার আমরা উপরের রাশিটাকে আগে লিখবো, তারপরে ভাগটাকে গুণ দিব, নিচেরটা উপরে উঠে যাবে, 10 উপরে আর 5 নিচে, এটা দিয়ে এটা কাটলে 2, এখানে হলো 50। এবার 50 দ্বারা যদি আপনি 100কে যদি ভাগ করেন তাহলে আপনার বের হবে কত? 0.2 বের হবে সম্ভবত, আপনি করে দেখবেন। তো এবার আমাদেরকে প্রশ্নে কি বলা ছিল? আমাদের প্রশ্ন করা হয়েছিল যে এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটি স্থিতিস্থাপক। এখন স্থিতিস্থাপক কোনটা আপনি সেটা যদি একটু আমি আপনাকে বুঝাই, সংক্ষেপে বুঝাচ্ছি। আমরা এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা পেলাম ই ডি অফ এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা আমরা পেলাম 1.33, যেটা হলো গ্রেটার দেন 1। আর ইডি অফ ওয়াই দ্রব্য যেটার মান পেলাম আমরা 0.2, যেটা হলো লেস দেন 1। তো ব্যাপার হচ্ছে যখন একের থেকে বড় আসবে, এক কিংবা একের থেকে যদি বড় হয় তখন সেটাকে বলে থাকি আমরা স্থিতিস্থাপক দ্রব্য। ঠিক আছে? আর এখানে একের থেকে যদি ছোট আসে সেটাকে বলে থাকি আমরা অস্থিতিস্থাপক দ্রব্য। আপনি ব্যাখ্যায় তাহলে কি লিখবেন? আপনি ব্যাখ্যায় লিখবেন যে আমরা উদ্দীপকটি বিশ্লেষণ করে বুঝতে পারলাম যে এখানের মধ্যে এক্স দ্রব্যটি হলো স্থিতিস্থাপক এবং ওয়াই দ্রব্যটি হলো অস্থিতিস্থাপক। এটা লিখে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে কথা হবে। ধন্যবাদ।